হ্যালো এভরিওয়ান, ডিএসএফআর ব্যাকএন্ড সিরিজের আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের যখন কোনো ব্যাকএন্ডে ডাটা স্টোর করার প্রয়োজন পড়ে তখন আমরা কি ধরনের ডাটা স্ট্রাকচার সিলেক্ট করব, এবং আমরা যদি ভুল ডাটা স্ট্রাকচার সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের সেটার ফলে পারফরম্যান্সে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে সেই জিনিসটা আমরা দেখব আজকের ভিডিওতে। তো আমি ধরে নিচ্ছি যেহেতু তুমি অলরেডি পাইথনের বেসিক জানো, তো ইউজুয়ালি আমরা পাইথনে বেশ কয়েক ধরনের ডাটা স্ট্রাকচার আছে আমাদের ডাটা স্টোর করার জন্য। তবে ইউজুয়ালি আমরা যে ধরনের ডাটা স্ট্রাকচারগুলো ইউজ করে থাকি তার মধ্যে অন্যতম কিছু ডাটা স্ট্রাকচার হচ্ছে লিস্ট, সেকেন্ড হচ্ছে টাপল, তারপরেরটা হচ্ছে আমাদের সেট। সেট সম্পর্কে আমরা আগের ভিডিওতে বেশ কিছু জেনেছিলাম, আমরা এই ভিডিওতে আরও অল্প কিছু জানবো এবং সামনে আরও বেশি বিস্তারিত জানবো সেট সম্পর্কে। এবং শুধু সেট না, আমরা প্রত্যেকটা ডাটা স্ট্রাকচার সম্পর্কে খুবই বিস্তারিত জানবো, বাট আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি যাতে করে জিনিসটা তোমার বুঝে উঠতে সহজ হয়। আমরা শুরুতেই কঠিন টপিকে একেবারে জাম্প করে চলে যাব না, আমরা আস্তে আস্তে আমাদের যখনই একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে তখন আমরা কঠিন কমপ্লেক্স প্রবলেমের দিকে এগোবো। এবং থার্ড, আমরা আর একটা আমাদের ফোর্থ যেটা সেটা হচ্ছে আমাদের ক্লাস। যখন আমাদের আমাদের কোনো একটা অবজেক্ট তৈরি করতে হয় যে অবজেক্টের মাল্টিপল প্রপার্টিস থাকে তখন আমরা ক্লাস ইউজ করি। তো এই চারটা ডাটা স্ট্রাকচার ইউজুয়ালি আমরা ইউজ করে থাকি। আরও কিছু ডাটা স্ট্রাকচার আছে যেমন হ্যাশ ম্যাপ আছে এবং এরকম আরও বেশ কিছু ডাটা স্ট্রাকচার থাকতে পারে, সেগুলোর ব্যাপারেও আমরা জানবো আস্তে ধীরে। বাট আজকে আমরা এই চারটা ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে কোন কেসে আমাদের কোন ডাটা স্ট্রাকচারটা ইউজ করতে হয়, এবং আমরা যদি কোনো কারণে না জেনে ভুল কোনো ডাটা স্ট্রাকচার ইউজ করে ফেলি তাহলে আমাদের ব্যাকএন্ডের স্টোরেজের ক্ষেত্রে কতটা ব্যাড পারফরমেন্স পড়তে পারে, যেটা আমাদের অনেক ফিনান্সিয়াল লসও ঘটাইতে পারে জাস্ট একটা ব্যাড ডাটা স্ট্রাকচার চুজ করার কারণে। তো এই কারণে এই মেমোরি ম্যানেজমেন্ট শেখাটা খুবই জরুরি। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের লিস্ট সেটা সম্পর্কে একটু হালকা পাতলা ধারণা নিয়ে নেব। লিস্ট জিনিসটা আসলে কি? লিস্ট মূলত হচ্ছে একটা অ্যারে। পাইথনে অ্যারেকে লিস্ট বলা হয়। তো লিস্টটা কি? লিস্টের মধ্যে আমরা যে কোনো কিছু রাখতে পারি। যেমন আমি যদি একটা লিস্ট ডিফাইন করি, লিস্টের মধ্যে আমরা চাইলে নাম্বার রাখতে পারি, এবং নাম্বার আমরা চাইলে ইন্টিজার ফরম্যাটে রাখতে পারি, আমরা চাইলে ফ্লোটিং পয়েন্ট ফরম্যাটে রাখতে পারি, আমরা এটার মধ্যে চাইলে কোনো একটা স্ট্রিংকেও রাখতে পারি, এবং আমরা চাইলে অন্য কোনো বুলিয়ান ভ্যালু যেমন হচ্ছে ট্রু বা ফলস এরকম কিছু রাখতে পারি, এবং আমরা চাইলে অন্য যে কোনো কিছু যেমন একটা অবজেক্ট সেটাকেও আমরা কিন্তু একটা লিস্টের মধ্যে রাখতে পারি। তো এই জিনিসটা হচ্ছে মূলত একটা লিস্ট। এখন লিস্টের কিছু প্রপার্টিজ আছে। লিস্টের প্রপার্টিজগুলো কী কী? লিস্টের প্রপার্টিজগুলো যদি আমরা এখানে লিখে ফেলি, লিস্টের প্রপার্টিজ হচ্ছে, প্রথম প্রপার্টিজ, লিস্ট হচ্ছে মিউটেবল। মিউটেবল অর্থ কি? মিউটেবল অর্থ হচ্ছে আমি চাইলে লিস্টকে পরবর্তীতে চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি লিখি যে লিস্ট ডট অ্যাপেন্ড এবং এখানে আমি নতুন একটা এলিমেন্ট যেমন আমি যদি 10 এখানে ইনসার্ট করি, এবং ইনসার্ট করার পরে আমি যদি আমার যে লিস্টটা আছে সেটাকে প্রিন্ট করে দেখি যে আমার লিস্টের মধ্যে 10 অ্যাপেন্ড হয়েছে কিনা, দেখো আমার 10 কিন্তু অ্যাপেন্ড হয়ে গেছে। অর্থাৎ লিস্টকে চাইলে পরবর্তীতে চেঞ্জ করা যায়। এই যে বিহেভিয়ার এটাকে বলা হয় হচ্ছে মিউটেবল বিহেভিয়ার। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে আমরা লিস্টের কোনো একটা ভ্যালুকে শুধু নতুন ভ্যালু অ্যাড করতে পারি তাই না, আমরা চাইলে এক্সিস্টিং ভ্যালুকে চেঞ্জও করতে পারি। যেমন আমরা লিখতে পারি যে লিস্টের 0 নম্বর পজিশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুকে তুমি 100 করে দাও। 100 করে দেওয়ার পরে আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে তুমি দেখতে পারবে যে এটার প্রথম পজিশন যেটা আছে সেটাতে কিন্তু 100 চলে আসছে। তো এরকম কিছু বিহেভিয়ার লিস্টের আছে। সেকেন্ড বিহেভিয়ার কি? সেকেন্ড বিহেভিয়ার হচ্ছে লিস্টের, সেটা হচ্ছে লিস্ট সবসময় অর্ডার্ড হয়। অর্থাৎ লিস্টের মধ্যে আমি যেই ডাটাগুলো রাখি না কেন সেই ডাটাগুলো সবসময় অর্ডার্ড আকারে থাকবে। যেমন আমার এখানে আমি 100কে শুরুতে রাখছি, এখানে আমি 100টাকে যেহেতু 0টাকে চেঞ্জ করছি তো 100 আমার শুরুতে, তারপরে 1.4, তারপরে হ্যালো, তারপরে ট্রু, তারপরে 10। আমি যেই অর্ডারে এখানে ডাটাগুলোকে রাখছি সেম অর্ডারেই ডাটা কিন্তু আমার লিস্টের মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে লিস্টের সেকেন্ড আর একটা জিনিস। এবং লিস্টের আরও একটা বিহেভিয়ারের কথা যদি বলি সেটা হচ্ছে লিস্ট ক্যান কন্টেইন ডুপ্লিকেট। অর্থাৎ লিস্টের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। যেমন আমি যদি এখানে অলরেডি একটা
হ্যালো আছে, আমি যদি আরেকটা হ্যালো রাখতে চাই তাহলে কিন্তু আমি এটা রাখতে পারি, লিস্ট কোনো প্রবলেম করবে না। এখানে দেখো যে আমার এখানে একটা হ্যালো আছে, তারপরে আবার আরেকটা হ্যালো আছে, এবং যেহেতু অ্যাপেন্ডটা আমরা হ্যালোকে এখানে অ্যাসাইন করার পরে কিন্তু অ্যাপেন্ড করছি, এই কারণে কিন্তু 10টা পরে চলে আসছে। অর্থাৎ লিস্ট এখানে মিউটেবল, অর্ডার্ড এবং এটা ডুপ্লিকেট কন্টেইন করতে পারে। এটা হচ্ছে লিস্টের বিহেভিয়ার। তাহলে লিস্ট আমরা কখন ইউজ করব? লিস্ট আমরা তখনই ইউজ করব যখন আমাদের ব্যাকএন্ডে এমন কোনো প্রয়োজন পড়বে যে আমি যেই ডাটাটা স্টোর করছি সেই ডাটাটা কখনো চেঞ্জ হইতে পারে, বা নতুন ডাটা অ্যাড হইতে পারে, এক্সিস্টিং ডাটা ডিলিট হইতে পারে, অথবা আমার যে ডাটাগুলো রাখছি সেই ডাটার অর্ডার মেনটেন করা জরুরি। যেই ডাটাটা আগে আসছে সেটাকে আমাকে আগে রাখতে হবে, বা যেই ডাটাটা পরে আসছে সেটাকে পরে রাখতে হবে, বা আমি যে কোনো অর্ডারে ডাটাটাকে যদি রাখতে চাই সেক্ষেত্রে আমরা সেই সময় লিস্ট ইউজ করব। এখন আমরা আসি হচ্ছে টাপলের ব্যাপারে। টাপল জিনিসটা কি? টাপল জিনিসটা অনেকটা লিস্টের মতোই। তো টাপল আমরা প্রথমে লিখে ফেলি, তারপরে আমরা এটার ব্যাপারে বিস্তারিত যাচ্ছি। তো আমরা এখানে লিখি যে ডাটা টাপল, আমরা একটা নাম দিলাম এবং এটার নাম আমরা দিতে পারি যে ডাটা লিস্ট। তাহলে আমাদের নামগুলো একটু মিনিংফুল হবে। এখন টাপলের ক্ষেত্রে আমরা সাধারণত ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, যেমন আমরা এখানে ইউজ করছিলাম আমাদের স্কোয়ার ব্র্যাকেট, এখানে আমরা ইউজ করছি হচ্ছে প্যারেনথিসিস। তো প্যারেনথিসিসের মধ্যে আমরা লিস্টের মতোই যে কোনো ডাটাকে রাখতে পারি। আমরা লিখতে পারি 1 2 3 এবং আমরা ডুপ্লিকেট ডাটাও রাখতে পারি। আমরা চাইলে এখানে স্ট্রিংও রাখতে পারি এবং আমরা চাইলে এখানে বুলিয়ান ভ্যালুও রাখতে পারি, এটা কোনো প্রবলেম নাই। এবং আমরা যদি এখানে টাপলটাকে প্রিন্ট করি যে ডাটা টাপল, এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করলে আমরা দেখব যে আমাদের যেই আচ্ছা আমাদের যেখানে লিস্ট আমাদের উপরে যেটা আমরা লিখছিলাম ওইটা আমরা যেহেতু নামটা চেঞ্জ করে দিচ্ছি কারণ আমাদের এরর দিচ্ছে, তো আমরা এটাকে আপাতত কেটে দিলাম। এখান থেকে কেটে দেওয়ার পরে আমাদের কোডটাকে আমরা আরেকবার রান করি, রান করলে আমরা এখানে দেখতে পাবো যে টাপল আমাদের দেখাচ্ছে। বাট টাপলের কিছু কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তো টাপলের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমরা একবার লিখে ফেলি। টাপলের বৈশিষ্ট্য হচ্ছে টাপল ইমিউটেবল, অর্থাৎ আমাদের লিস্টের ডাটাকে যেমন আমরা চাইলে চেঞ্জ করতে পারতাম, আমরা টাপলের ডাটাকে চাইলে চেঞ্জ করতে পারবো না। তারপর এটা হচ্ছে টাপলের ডাটাগুলোও অর্ডার্ড হিসেবেই থাকে, অর্থাৎ লিস্টে যেমন অর্ডার থাকে, একটা সিকোয়েন্স মেনটেন করে থাকে, টাপলেও কিন্তু সিকোয়েন্স মেনটেন হয়। এবং থার্ড যেটা সেটা হচ্ছে টাপল হচ্ছে ফাস্টার, অর্থাৎ আমি একটা লিস্টকে যত দ্রুত অ্যাক্সেস করতে পারি তার থেকে টাপলকে আরও বেশি দ্রুত অ্যাক্সেস করা সম্ভব। এই কারণে আমাদের টাপলের হচ্ছে এটা হচ্ছে কিছু গুণ। এবং টাপলের ইমিউটেবিলিটি যদি তুমি দেখতে চাও তাহলে তুমি এটা দেখে ফেলতে পারো। আমরা এখানে লিখতে পারি যে ডাটা টাপল ডট হচ্ছে, দেখো এখানে আমাদের অ্যাপেন্ড বলে কিছু নাই, আমাদের ডাটা টাপলের মধ্যে আমাদের কিন্তু অ্যাড করার কোনো সুযোগই নাই। তো আমরা এক্সিস্টিং কোনো ডাটাকে চেঞ্জ করে দেখতে পারি যে আমি 0 = 100, এটা যদি আমি দেই, দেওয়ার পরে আমাদের যে ডাটা টাপল আছে সেটাকে আমরা একবার প্রিন্ট করার চেষ্টা করে দেখি এখানে যে আমাদের যে 100কে আমরা চেঞ্জ করছি সে 100টা চেঞ্জ হয়েছে কিনা। তুমি এখানে দেখো, এখানে বলছে টাইপ এরর, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। অর্থাৎ টাপল অবজেক্ট তুমি যেটা ডিক্লেয়ার করে ফেলবে সেটা সেই রকমই ডিক্লেয়ার আকারেই থাকবে, এটাকে তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। এটা হচ্ছে টাপলের একটা বৈশিষ্ট্য। এবং টাপলের এই বৈশিষ্ট্যর কারণেই আমরা চাইলে টাপলকে একটা ডিকশনারি আকারে ইউজ করতে পারি। যেমন দেখো, এটা হচ্ছে যদি আমাদের একটা ডিকশনারি এখানে আমরা ডিফাইন করি, ডিকশনারির ব্যাপারে আমরা এখনও সেইভাবে বিস্তারিত বলি নাই, আমরা সামনে বলবো। তো আমরা যদি একটা ডিকশনারি ডিক্লেয়ার করি, সেই ডিকশনারি অনেকটা হচ্ছে যে তুমি ধরতে পারো এটা হচ্ছে একটা, তুমি যদি C++-এর ম্যাপ সম্পর্কে জানো সেটা, এবং জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো অনেকটা, পুরোপুরি না বাট অনেকটা। তো আমরা টাপলকে চাইলে কী করতে পারি, কি হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমি 1 2 এটাকে আমি কি হিসাবে ইউজ করলাম এবং মনে করো এটার ভ্যালু আমি রাখলাম 10, আমার কিন্তু কোনো প্রবলেম নাই। দেখো আমার VS কোড কোনো ইরর দেয় নাই। আমি আমার প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে কিন্তু কোনো ইরর কিন্তু এখানে আসছে না। কিন্তু আমি যদি এই ব্র্যাকেটটাকে জাস্ট এই আমার প্যারেনথিসিসটাকে স্কোয়ার ব্র্যাকেটে কনভার্ট করে দেই এবং আমার কোডটাকে রান করি, তাহলে তুমি দেখতে পারবে আমার এখানে ইরর আসছে এবং বলছে যে আনহ্যাশেবল টাইপ লিস্ট, অর্থাৎ আমি লিস্টকে কখনোই একটা ডিকশনারির কি হিসেবে ব্যবহার করতে পারবো না। এর প্রধান কারণ হচ্ছে লিস্ট ইমিউটেবল, অর্থাৎ লিস্ট চেঞ্জ হইতে পারে। তো ডিকশনারি কোনো কি তো পরবর্তীতে চেঞ্জ হওয়া পসিবল না, যার কারণে এটা কিন্তু সাপোর্ট করে না। তো এটা হচ্ছে টাপলের অন্যতম একটা বৈশিষ্ট্য। এখন আসি হচ্ছে সেটে। সেট কি জিনিস? সেট হচ্ছে, সেটের জন্য আমরা এখানে লিখি যে ডাটা সেট। ডাটা সেটের মধ্যেও আমরা একইভাবে কিছু ভ্যালু ইনসার্ট করব, যে ভ্যালুর মধ্যে আমরা রাখলাম হচ্ছে 1 2 3, তারপরে আবার 2কে রাখলাম এবং একটা স্ট্রিংও রাখলাম আমরা এখানে। এবং রাখার পরে আমরা যদি এখানে প্রিন্ট করে দেখি, যে প্রিন্ট করে আমাদের ডাটা সেট যেটা আছে সেটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি,
তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমার ডাটা আসছে হচ্ছে 3 1 hello 2। এখন তুমি এখান থেকেই কিন্তু বুঝতে পারছো যে আসলে সেট জিনিসটা কি। সেটের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য সেট আনঅর্ডার্ড, অর্থাৎ সেটের মধ্যে তুমি ডাটাকে যে অর্ডারে রাখবে সেই অর্ডারে ডাটা থাকবে না, ডাটা যে কোনো অর্ডারে থাকতে পারে, অর্থাৎ সেট হচ্ছে আনঅর্ডার্ড। যেমন আমরা এখানে 1 2 3 এভাবে রাখছিলাম, বাট এটা কিন্তু 3 1-এ চলে গেছে। তারপরে এটা হচ্ছে সেট ডুপ্লিকেট কন্টেইন করে না, অর্থাৎ সেট সবসময় ডিস্টিংক্ট হয়, অর্থাৎ সেটের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো সবসময় ইউনিক ভ্যালু হবে। যেমন আমার 1 বা 2 এখানে কিন্তু আমার দুইটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে শুধুমাত্র একটা চলে আসছে, কারণ হচ্ছে সেট ডুপ্লিকেট সাপোর্ট করে না। থার্ড আর একটা যেই সেটের বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে সেটের অ্যাক্সেস টাইম সুপার ফাস্ট, অর্থাৎ সেটকে তুমি চিন্তা করতে পারো সেট হচ্ছে কোনো একটা ম্যাজিক্যাল ঝুড়ি, যেই ঝুড়িতে তুমি হাত দিলেই তোমাকে বলে দিবে যে এটার মধ্যে কোনো কিছু আছে নাকি নাই। তো এটা হচ্ছে যে সেটের থার্ড একটা বৈশিষ্ট্য, যে সেট খুব ফাস্ট অ্যাক্সেস করা যায়। তো আমরা এখানে লিখতে পারি যে সেটের থার্ড বৈশিষ্ট্য হচ্ছে ফাস্ট অ্যাক্সেস। তো আমরা মোটামুটি এই যে তিনটা বিল্ট ইন যে ডাটা স্ট্রাকচার আছে, তিনটা বিল্ট ইন ডাটা স্ট্রাকচার সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব যে কখন কোন ডাটা স্ট্রাকচারটা ইউজ করা দরকার। লিস্টের ব্যাপারে শুরুতেই বলেছি, লিস্ট কখন ইউজ করব, লিস্ট ইউজ করব যখন হচ্ছে আমাদের ডাটা চেঞ্জ হইতে পারে। বা টাপল কখন ইউজ করব, টাপল তোমাকে তখনই ইউজ করতে হবে যখন এমন একটা কন্ডিশন আসবে যে তোমার যেই ডাটাটা তুমি ডিফাইন করে দিছো সেই ডাটা কখনো চেঞ্জ হবে না। যেমন হইতে পারে আমার একটা ডাটাবেজের ক্রেডেনশিয়াল, আমি ডাটাবেজের ক্রেডেনশিয়াল একবার লিখলে এটা সচরাচর চেঞ্জ করা হয় না, বা যদি চেঞ্জ করা হয় সেটা হার্ড কোড করে চেঞ্জ করা হয়। তো এরকম কেসে আমরা কি করব, এরকম কেসে আমরা টাপল ইউজ করব। বাট তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি টাপলই কেন ইউজ করব, আমি লিস্ট কেন ইউজ করব না। এটার ব্যাপারে আমরা আসছি একটু পরে। তা সেট কখন ইউজ করব, সেট ইউজ করব যখন আমাদের প্রয়োজন পড়বে, খুবই দ্রুত কোনো ডাটা অ্যাক্সেস করার প্রয়োজন পড়বে। যেমন গত ভিডিও যদি তুমি দেখে না থাকো তাহলে তুমি আমাদের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টের থেকে দেখে নিতে পারো। প্লেলিস্টের প্রথম ভিডিও যেখানে আমি দেখিয়েছি যে সেটে আমরা O1 টাইম কমপ্লেক্সিটিতে কোনো একটা ডাটাকে অ্যাক্সেস করতে পারি। তো সেট যখন আমরা ইউজ করব তখন আমরা যে কোনো ডাটা যদি দ্রুত অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে তখন ইউজ করব। যদি আমাদের ডাটার মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করার প্রয়োজন পড়ে বা ডুপ্লিকেট ভ্যালু যদি না থাকে, ডিস্টিংক্ট এলিমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা সেট ইউজ করব। বাট তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের এটার মধ্যে যে কোনো সবগুলোর মধ্যেই তো আমরা ডাটা যেহেতু রাখতেই পারছি, বিশেষ করে টাপল এবং লিস্টের মধ্যে, তাহলে আমার এই দুইটার মধ্যে যে আমি টাপলের বদলে কেন লিস্ট ইউজ করব না, এটা কেন হইতে পারে, বা আমি লিস্টই কেন সব জায়গায় ইউজ করব বা টাপলই কেন সব জায়গায় ইউজ করব, এরকমটা কেন? তো সেইটার মেইন রিজনটা হচ্ছে যে এইটার যে মেমোরি ম্যানেজমেন্টের ব্যাপারটা আছে সেইটা। তো মেমোরি ম্যানেজমেন্টের ব্যাপারটা আমরা প্রথমে দেখি, তারপরে আমরা ক্লাসের মধ্যে যাব। তো মেমোরি ম্যানেজমেন্ট দেখার জন্য মনে করো যে তোমার একটা সার্ভার আছে, যে সার্ভারে প্রায় 1 মিলিয়ন ডাটা তোমাকে স্টোর করতে হবে। এখন তুমি সেটার জন্য কোন ডাটা স্ট্রাকচার চুজ করবে? তো আমরা 1 মিলিয়ন ডাটা প্রথমে লিখে ফেলি, যে 1 মিলিয়ন, যেখানে 1 মিলিয়ন মানে হচ্ছে প্রায় 6টা শূন্য থাকতে হবে। তো এখানে আমি 6টা শূন্য দিলাম, যে 1 মিলিয়ন, এবং 1 মিলিয়ন ডাটা আমি জেনারেট করব। প্রথমে হচ্ছে লিস্টের জন্য আমি জেনারেট করলাম যে হচ্ছে i ফর i in রেঞ্জ n, আমার 1 মিলিয়ন ডাটা তাহলে আমাদের লিস্ট আকারে এখানে আমরা জেনারেট করে ফেললাম। এখন আমরা একইভাবে টাপলের জন্য 1 মিলিয়ন ডাটাই জেনারেট করব। আমরা টাপলের মধ্যে জাস্ট আমাদের রেঞ্জটা বসাই দিলেই হবে, যে আমাদের রেঞ্জ দিয়ে দিলাম n। এবং আমাদের সেটের জন্য আমরা একই কাজই করব, সেটের মধ্যেও আমরা একটা জেনারেটর চালাই দিব। আমরা লিখব i ফর i in রেঞ্জ n, তাহলে আমাদের সেটটা পেয়ে গেলাম। এখন আমরা দেখার চেষ্টা করব যে এরা ঠিক কি পরিমাণ মেমোরি দখল করছে আমাদের সার্ভারে। তো সেটার জন্য আমরা প্রথমে এখানে একটা মডিউল ইম্পোর্ট করে নেব, যেটার নাম হচ্ছে সিস মডিউল। তো এই সিস মডিউলের মাধ্যমে আমরা এটার যে সাইজটা সে নিচ্ছে সেই সাইজটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। তো আমরা এখানে লিখলাম যে প্রিন্ট, আমরা এখানে লিখলাম যে লিস্ট সাইজ হচ্ছে আমাদের সিস মডিউল যেটা আছে, আমাদের এখানে ফরম্যাট স্ট্রিং ইউজ করতে হবে। ফরম্যাট স্ট্রিং আমাদের লিস্ট সাইজ হচ্ছে সিস ডট গেট সাইজ অফ এর মধ্যে আমরা ডাটা লিস্ট যেটা আছে সেই ডাটা লিস্টকে বসাই দিলাম, এবং এই লাইনটাকেই আমরা
একবার কপি করলাম, কপি করে আমরা 3বার পেস্ট করে দিলাম। 3বার পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের লিস্টের সাইজ, পরেরটা হচ্ছে আমাদের টাপলের সাইজ এবং তারপরেরটা হচ্ছে আমাদের সেটের সাইজ। এই তিনটাকে যদি আমরা এখন রান করে দেখি যে আসলে কোন ডাটা স্ট্রাকচারটা কী পরিমাণ সাইজ নিচ্ছে, তো এখানে আমাদের উপরে বেশ কিছু প্রিন্ট রয়ে গেছে, সেই প্রিন্টগুলোকে আমরা এখান থেকে সরাই দেই। এখানে আমাদের একটাই প্রিন্ট ছিল, সেটাকে আমরা সরাই দিছি। এখন আমরা যদি এটাকে আরেকবার রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের লিস্টের সাইজ হচ্ছে এরকম, টাপলের সাইজ এইটা, সেটের সাইজ এইটা। খুব ভালো মতো কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে না, এবং আমরা হয়তোবা এখানে চেঞ্জও করি নাই। আমাদের এখানে চেঞ্জও করে দিতে হবে যে ডাটা হচ্ছে টাপল এবং এটা হচ্ছে আমাদের ডাটা হচ্ছে সেট, এটা আমরা চেঞ্জ করে দিলাম। এবং এটাকে ভালো মতো বোঝার জন্য আমাদের এইখানে যে আউটপুটটা আসছে, এই আউটপুট সাধারণত আসছে হচ্ছে বাইটে। আমাদের এখানে বাইটে আমরা রেজাল্টটাকে পাচ্ছি। আমরা যে রেজাল্টটাকে যদি মেগাবাইটে পেতে চাই তাহলে কি করতে হবে, আমরা জানি যে আমাদের যে বাইটে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে যদি আমরা 1024 দিয়ে ভাগ দেই তাহলে আমরা কিলোবাইটে রেজাল্ট পাবো। তারপরে আমাদের কিলোবাইটে যে রেজাল্টটা আসছে সেটাকে যদি আমরা আবার 1024 দিয়ে ভাগ দেই তাহলে আমরা মেগাবাইটের রেজাল্ট পাবো। এবং মেগাবাইটের রেজাল্টের পরে আমরা একটা ফরম্যাটার ইউজ করলাম যে আমরা দশমিকের পরে জাস্ট 2 ঘর নিব। এটার পরে আমরা এখানে সাইডে লিখে দিতে পারি যে এমবি। এবং এই কাজটাও আমরা পরের বাকি সবগুলোর জন্যই করব। আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে আমরা লিখে ফেললাম এটার মধ্যে এবং এটার মধ্যে। আচ্ছা, আমাদের এখানে আমরা একটু প্রবলেম করে ফেলছি এই জায়গাটাতে। তো সেই প্রবলেমটা হচ্ছে আমরা এখানে ব্র্যাকেটটাকে অতিরিক্ত কপি করে ফেলছি। তো ব্র্যাকেটটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যে লিস্ট ছিল, লিস্টের সাইজ হচ্ছে 8.06 মেগাবাইট, বাট টাপলের সাইজ হচ্ছে মাত্র 7.63 মেগাবাইট। এবং আমাদের সেটের সাইজ কিন্তু অনেক বেশি, প্রায় লিস্টের সাইজের 4 গুণ, অর্থাৎ 32 মেগাবাইট সাইজ নিচ্ছে হচ্ছে আমাদের সেট। এখন তুমি চিন্তা করো যে যখন আমরা কোনো একটা সার্ভারে আমাদের একটা অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করি তখন আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যে সার্ভারের যে স্টোরেজটা আছে সেই স্টোরেজ কিন্তু অনেক দামি হয় আমাদের জন্য। আমরা যত বেশি স্টোরেজ ইউজ করব, যত বেশি মেমোরি ইউজ করব, আমাদের কিন্তু তত বেশি সার্ভার আমাদেরকে কস্ট করবে। তো এখন তুমি যখন প্রোডাকশন লেভেলে যদি 1 মেগাবাইট বা 1 কিলোবাইটও যদি জায়গা কমাইতে পারো তাহলে সেটা কিন্তু অনেক টাকার সেভ করে। কারণ একটা ডাটাবেজে শুধুমাত্র যে 1 মিলিয়ন ডাটায় থাকে এরকম না, সেখানে অনেক টাইপের হাজার হাজার বা তার থেকে অনেক বেশি টাইপের ডাটা কিন্তু ওখানে থাকতে পারে। তো যার কারণে আমাদের অবশ্যই বুঝে শুনে সঠিক ডাটা স্ট্রাকচারটা চুজ করতে হবে। এবং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কখন কোন ডাটা স্ট্রাকচারটা চুজ করা উচিত তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে। যে আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো লিখছি এই বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি এখানে বুঝতে পারলে যে কখন তোমার কোন ডাটা স্ট্রাকচারটা ইউজ করা উচিত। তো এটা গেল হচ্ছে আমাদের জাস্ট বেসিক কিছু ডাটা স্ট্রাকচার যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি সেটার ব্যাপারে। এখন আমরা আরেকটা ডাটা স্ট্রাকচারের ব্যাপারে জানবো, সেটা হচ্ছে প্রায়ই আমরা আমাদের পাইথনে কোনো একটা অবজেক্ট হিসেবে ডাটা রাখার প্রয়োজন পড়তে পারে। যেমন আমরা হয়তো বা একটা পার্সনের ইনফরমেশন রাখতে চাই। তো একটা পার্সনের ইনফরমেশন রাখার জন্য আমরা পার্সনের মধ্যে হয়তো বা কী কী জিনিস রাখি, পার্সনের নাম, অ্যাড্রেস, এরকম কিছু জিনিস আমরা এখানে রেখে থাকি। তো আমরা এখানে যদি একটা নিয়েই নিই যে এটা আমাদের পার্সনের হচ্ছে নেম এবং তার হচ্ছে এইজ, মনে করা যায় তার নেম এবং এইজ, এই দুইটা জিনিসই আমি এখানে রাখবো। এখন আমি এখানে কি লিখতাম, আমি এখানে লিখতাম হচ্ছে সেলফ ডট নেম, তারপরে আমি এখানে বসাই দিতাম হচ্ছে নেম, তারপরে আমি এখানে লিখতে পারতাম হচ্ছে সেলফ ডট এইজ ইকুয়াল টু হচ্ছে এইজ, এরকম আমরা লিখে ফেলতাম। তাহলে আমাদের পার্সনের একটা অবজেক্ট আমরা এখানে যদি ক্রিয়েট করি যে পার্সন 1 বা পার্সন 1-এর নামও আমরা একটা দিতে পারি যে তার নাম হচ্ছে মনে করো যে পার্সন 1 ইকুয়াল টু আমরা লিখলাম পার্সন, তার নাম হচ্ছে মিস্টার এক্স এবং তার যে এইজটা আছে তার এইজ হচ্ছে 23। এখন এই যে আমার একটা নর্মাল ক্লাস, এই প্রত্যেকটা নর্মাল ক্লাসের মধ্যে সবসময় একটা ডিকশনারি প্রপার্টি থাকে। ডিকশনারি প্রপার্টি তুমি যদি দেখতে চাও তাহলে আমি তোমাকে দেখাতে পারি। সেটা হচ্ছে একটা রেগুলার ক্লাসের মধ্যে একটা রেগুলার ক্লাসের মধ্যে আমাদের একটা ডিকশনারি প্রপার্টি থাকে। যে ডিকশনারি প্রপার্টিটা দেখতে এরকম হয় যে আমি যদি এখানে লিখি যে আমার ক্লাসের নাম বা ক্লাসের অবজেক্টের নাম পার্সন 1, তারপর এরকম আমি একটা ম্যাজিক মেথড লিখবো যেটার নাম হচ্ছে ডিক্ট।
তো আমি যদি এটাকে লিখে এখন এটাকে প্রিন্ট করি, তাহলে তুমি দেখতে পারবে যে এই যে আমার রেগুলার ক্লাস আছে, সেই রেগুলার ক্লাসের মধ্যে নেম এবং এইজ এটা একটা ডিকশনারি আকারে দেখাচ্ছে। এবং শুধুমাত্র এই ডিকশনারিটা থাকার কারণে এই যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশনটা অনেক বেশি মেমোরি নিয়ে নেয় আমাদের স্টোরেজে বা আমাদের র্যামে। আমাদের সার্ভারের যে র্যাম থাকে সেখানে কিন্তু অনেক বেশি মেমোরি নিয়ে নেয় শুধুমাত্র এই ডিক্টের কারণে। এখন চিন্তা করো যে সব সময় আমরা যখন ক্লাস ডিফাইন করি তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না যে এই ডিকশনারিটা আমাদের দরকার, এটা কিন্তু আমাদের সবসময় প্রয়োজন পড়ে না। আমাদের প্রয়োজন কখন পড়ে? আমাদের প্রয়োজন পড়ে তখন যখন আমরা হয়তো বা একটা ক্লাস এখানে ডিফাইন করছি, তারপরে এই ক্লাসের মধ্যে নতুন কোনো প্রপার্টি আমাদের আবারও অ্যাড করা প্রয়োজন। যেমন আমি এখানে একটা পার্সন অবজেক্ট ডিফাইন করছি, তারপরে আমি চাইলে এখানে পার্সনের অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসের মধ্যে আমি লিখে দিতে পারি যে পার্সন কোথায় থাকে, পার্সন ঢাকাতে থাকে, এরকম আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি যদি এটাকে লিখে দেওয়ার পরে আমার যে এই লাইনটা আছে এই লাইনটাকে আমি একটু নিচে নিয়ে আসি, তাহলে তুমি দেখতে পারবে যে তার মধ্যে কিন্তু এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কিন্তু এটার মধ্যে অ্যাড হয়ে গেছে। তো যখন আমার কোনো ক্লাসের মধ্যে নতুন কোনো প্রপার্টি পরবর্তীতে অ্যাড করার প্রয়োজন পড়বে তখন আমরা ক্লাসকে এরকম রেগুলার ক্লাস আকারে ইউজ করব। বাট যদি আমাদের কোনো প্রপার্টি অ্যাড করা না লাগে, আমরা যদি চাই যে আমাদের ক্লাস যেমন আছে এরকমই থাকবে, কখনও আমাদের এরকম ক্লাস দরকার পড়বে না, ঠিক তখন তোমার ইউজ করা উচিত হচ্ছে স্লটস নামে একটা প্রপার্টি আছে, সেটা ইউজ করা উচিত। যে স্লটসের মধ্যে তুমি ডিফাইন করে দিতে পারো যে তুমি ঠিক কোন কোন স্লট এখানে ইউজ করবে। যেমন আমি ইউজ করতে চাই অনলি নেম অ্যান্ড এইজ, এই দুইটা স্লটই কিন্তু আমি এখানে ইউজ করতে চাই। এখন যদি আমি এই কোডটাকে রান করি, তাহলে এখানে দেখো, এখানে আমাকে বলছে যে পার্সন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাড্রেস অ্যান্ড নো ডিক্ট ফর সেটিং নিউ অ্যাট্রিবিউট। এই যে আমরা একটু আগেই বললাম যে ডিক্ট নামে যেই অ্যাট্রিবিউটটা থাকে সেটাই কিন্তু নতুন কোনো অ্যাট্রিবিউটকে অ্যাড করার কাজ করে। তো যেহেতু আমরা এখানে স্লট ডিফাইন করে দিয়েছি, তাই আমরা নতুন করে কি করতে পারবো না, নতুন কোনো অ্যাট্রিবিউট এটার মধ্যে অ্যাড করতে পারবো না। অর্থাৎ স্লট বলে যে তুমি এখানে যে কয়টা স্লট ফিক্স করে দিচ্ছো শুধুমাত্র সেই কয়টা স্লটই তোমার যেই অবজেক্ট আছে সেই অবজেক্টের মধ্যে থাকবে, অন্য কোনো স্লট থাকতে পারবে না। তো জাস্ট এই একটা লাইন লেখার ফলে কি হয়, আমাদের মেমোরির দিক থেকে অনেকখানি আমরা মেমোরিকে অপটিমাইজ করে ফেলতে পারি। তো সেটা কীরকম, আমরা যদি এটার মেমোরিকে দেখতে চাই, দেখার জন্য আমরা আগের মতোই যদি প্রিন্ট করি, আমরা আপাতত এই দুইটা লাইনকে অফ করে দিই, যেহেতু এই দুইটা লাইন আমাদের এখন আর কাজ করছে না। আমরা আগের মতোই যদি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি যে প্রিন্ট করো আমাদের অবজেক্টের সাইজ, এটাকে তুমি যদি প্রিন্ট করো আমাদের সেই সেম সিস মডিউল দিয়ে যদি আমরা অবজেক্টের সাইজটাকে প্রিন্ট করার চেষ্টা করি, আমরা এখানে এফ দিলাম, তারপরে সিস ডট হচ্ছে গেট সাইজ অফের মধ্যে আমরা যদি লিখি যে পার্সন 1, এটা যদি আমরা লিখি পার্সন 1 লেখার পরে আমরা যদি আমাদের এই কোডটাকে রান করি, তাহলে দেখতে পাবে যে আমাদের এখানে কিন্তু স্লট অলরেডি আছে এবং আমাদের যে সাইজ দেখাচ্ছে 48, যেটা কিন্তু বিশ্বাসযোগ্য না মোটেও। কারণ হচ্ছে আমরা দেখে আসছি যে অলরেডি মাত্র এই ডাটার জন্য আমাদের অনেকখানি জায়গা নিছে, যেখানে আমাদের পার্সনের জন্য মাত্র 48 জায়গা নিছে, তারপর আমরা বিশ্বাস করে নিলাম। এখন আমরা দেখি যে আমরা স্লটটাকে যদি অফ করি, আমরা একটু আগে বলছিলাম যে স্লট ইউজ করার কারণে মেমোরি অনেক কমে যায়, কারণ আমরা এখান থেকে একটা ডিক্ট নামে একটা প্রপার্টিকেই বাদ দিয়ে দিছি। একটা ডিকশনারি প্রপার্টি কিন্তু একটা মেমোরির অনেক বড় জায়গা নিয়ে নেয়, তো যেহেতু এটাকে আমরা বাদ দিয়ে দিছি তো এখানে কমে যাওয়া উচিত। তো এখন আমরা যদি কোডটাকে আবার রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাও কিন্তু এটা 48ই আছে। এটা কেন আছে? এটা থাকার কারণ হচ্ছে আমাদের যে সিস্টেম মডিউলটা আছে, সিস্টেম মডিউল অবজেক্ট লেভেলের ডিপারের মেমোরিটাকে ক্যালকুলেট করতে পারে না। তো অবজেক্ট লেভেলের মেমোরিটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের নতুন একটা প্যাকেজ ইনস্টল দিতে হবে, যে প্যাকেজের নাম হচ্ছে, আমরা যদি এখানে লিখি প্যাকেজের নাম হচ্ছে পিম্পলার। এই যে পিম্পলার নামে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমাদের ইনস্টল দিতে হবে। তো এই পিম্পলার প্যাকেজটা আসলে কি সেটা যদি তুমি জানতে চাও, তাহলে পিম্পলার প্যাকেজ লিখে তুমি একটু সার্চ দিতে পারো গুগলে। তো তুমি এখানে লেখো যে পিম্পলার, তো পিম্পলার লিখে যদি তুমি সার্চ দাও তাহলে তুমি এখানে দেখবে যে পিম্পলার ইজ এ ডেভেলপমেন্ট টুল টু মেজার, মনিটর অ্যান্ড অ্যানালাইজ দ্য মেমোরি বিহেভিয়ার অফ পাইথন অবজেক্ট ইন এ রানিং পাইথন অ্যাপ্লিকেশন। অর্থাৎ এটা কি করতে পারে, যে মেমোরির যে কী ধরনের বিহেভিয়ার আছে সেটাকে সে কী করতে পারে, একটা পাইথন অবজেক্ট লেভেলে সেটাকে ক্যালকুলেট করতে পারে। তো এই পিম্পলার দিয়ে আমরা সহজে কী করতে পারবো, এটাকে ক্যালকুলেট করতে পারবো। তো এটা ক্যালকুলেট করার জন্য আমাদের এটা ইনস্টল করতে হবে, বাট আমি সাধারণত এইভাবে ইনস্টল করা পছন্দ করি না। তুমি যদি এইভাবে ডিরেক্টলি ইনস্টল করে ফেলো, যে পিপ ইনস্টল পিম্পলার এখানে ডিরেক্টলি লিখে ফেলো, তাহলে তোমার
সম্পূর্ণ সিস্টেম অর্থাৎ তোমার যেই অপারেটিং সিস্টেম আছে সেটার মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেওয়া। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি তোমাকে সিম্পল একটা কমান্ড শিখাই দিই, সেটা হচ্ছে তুমি লিখবা পাইথন, তারপরে -m, তারপরে লিখবা venv, তারপরে তোমার এখানে env-র নাম লিখবা। যেমন আমি এখানে আমার env-র নাম দিলাম my-env, এবং সেটার আগে তুমি চাইলে ডট দিতে পারো। ডট দিলে কি হবে যে তোমার যখন তুমি ফোল্ডারটা ওপেন করবে তখন এটা হাইড হয়ে থাকবে। তুমি চাইলে ডট দিতে পারো, কারণ সাধারণত প্রোগ্রামারের ডট দিয়েই এটা ইউজ করে। তো আমি এখানে .env দিলাম, দেওয়ার পরে আমি এটাকে রান করলাম। রান করলে তুমি দেখতে পাবে এখানে একটা my-env নামে আমার একটা ফোল্ডার তৈরি হয়েছে, যেটার মধ্যে বিন আছে এবং বিনের মধ্যে অ্যাক্টিভেট নামে একটা জিনিস আছে। তো এটা দিয়ে আমরা এটাকে অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করার জন্য আমরা এখানে লিখলাম যে সোর্স হচ্ছে তুমি যদি লিনাক্স ইউজ করে থাকো তাহলে তোমাকে সোর্স ইউজ করতে হবে, বা যদি তুমি লিনাক্স ইউজ না করে থাকো তাহলে সোর্স লেখাটা শুধু বাদ দিবা, বাকিটুকু তোমাকে লিখতে হবে। তার এখানে লিখলাম, আমি যেহেতু লিনাক্স ইউজ করছি আমি এখানে লিখলাম সোর্স, তারপরে আমি এখানে আমার এনভায়রনমেন্টের নাম লিখবো যে my-env, তারপরে আমি বিন লিখলাম। তুমি যদি উইন্ডোজে থাকো তাহলে তুমি এখানে বিনের পরিবর্তে লিখবা হচ্ছে স্ক্রিপ্টস, তারপরে এখানে লিখবা হচ্ছে অ্যাক্টিভেট। তো যেহেতু আমি লিনাক্স ইউজ করছি তাই আমি এখানে লিখলাম হচ্ছে bin.activate। তুমি লিনাক্স ইউজ করলে বা ম্যাক ইউজ করে থাকলে তুমি bin.activate লিখবে, তাহলে দেখবা যে এই যে my-env লেখাটা আমার এখানে চলে আসছে না, দেখো উপরে কিন্তু এটা ছিল না, আমার যে my-env লেখাটা আছে এটা এখানে চলে আসছে। এবং এই লেখাটা তোমার ডান সাইডে আসতে পারে, এখানেও চলে আসতে পারে, বাম সাইডেও চলে আসতে পারে, যেখানে হোক যদি আসে তাহলে বুঝবো তোমার এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং এই এনভায়রনমেন্টের মাঝখানে তুমি যদি লেখো যে পিপ ইনস্টল, তারপরে এই যে পিম্পলার, এইটা যদি তুমি লেখো তাহলে এটা শুধুমাত্র তোমার এই এনভায়রনমেন্টের মাঝেই এটা ইনস্টল হবে, এটা তোমার সম্পূর্ণ অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল হবে না। এবং এইভাবেই আমি এটাকে রাখতে পছন্দ করি। এবং তুমি যদি চাও যে এই পিম্পলার এইটা তোমার ভিএস কোড ডিটেক্ট করতে পারুক, তো তুমি এখানে সেটার জন্য এখানে লেখো যে ইম্পোর্ট, তারপরে পিম্পলার যেটা আছে পিম্পলার এটা লেখো, তাহলে দেখো যে আমি পিম্পলার লিখছি বাট আমার ভিএস কোড কিন্তু পিম্পলারকে অ্যাক্সেস করতে পারছে না। এর কারণ কি? কারণ হচ্ছে আমি পাইথনের ইন্টারপ্রেটারটাকে সেট করে দেই নাই। তো এই পার্টটা তোমার কাছে একটু জটিল মনে হতে পারে, বাট একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি এটা বুঝতে পারবা। আমি এখানে লিখলাম যে Ctrl+Shift+P, তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং পি একসাথে যদি চাপ দাও তারপরে তুমি এখানে লিখবা যে সিলেক্ট ইন্টারপ্রেটার, তাহলে এই রকম পাইথন সিলেক্ট ইন্টারপ্রেটার এটা চলে আসবে। এখানে সিলেক্ট করো এবং এই যে এখানে রেকমেন্ডেড বলছে এবং এখানে দেখে নেবে যে my-env তুমি যেটা ক্রিয়েট করছো সেটা এখানে দেখাচ্ছে কিনা, যদি দেখাই সেটাতে ওকে দিয়ে দাও। তাহলে দেখো এই দেখো আমাদের যে ইম্পোর্টের ইস্যুটা ছিল সেই ইস্যুটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আমাদের যে পিম্পলার আছে এই পিম্পলার থেকে আমরা .asizeof থেকে আমরা ইম্পোর্ট করব হচ্ছে আমাদের asizeof নামে asizeof, বা আমরা এখানে লিখতে পারি যে from pimplar.asizeof, এখান থেকে আমরা ইম্পোর্ট করব হচ্ছে আমাদের asizeof-কে যদি আমরা ইম্পোর্ট করি তাহলে এই পিম্পলার প্যাকেজের মাধ্যমে আমরা অবজেক্ট লেভেলের এটার যে সাইজটা আছে সেই সাইজটাকে কিন্তু আমরা সহজে ক্যালকুলেট করতে পারি। তো আমরা এখানে সিসটাকে বাদ দিয়ে দিলাম, সিসটাকে বাদ দিয়ে আমরা এখানে লিখবো যে asizeof লেখার পরে আমরা যদি আমাদের কোডটাকে রান করি তাহলে তুমি এখানে দেখতে পাবে যে আমাদের পিম্পলারকে সে এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, কেন খুঁজে পাচ্ছে না তার কারণ হচ্ছে যে আমি যদি তোমাকে আরেকবার রান করে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা যে আমি এটাকে Ctrl+Alt+N এটা দিয়ে আমি রান করলাম। রান করলে এখানে দেখো এখানে কিন্তু আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে সেটা কিন্তু অ্যাক্টিভেট করা নাই। এই যে আমাদের my-env কিন্তু দেখাচ্ছে না, যেহেতু দেখাচ্ছে না এর কারণ হচ্ছে আমার এটা অ্যাক্টিভেট করা নাই। তো আমাকে এটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তো অ্যাক্টিভেট করে নাও তুমি প্রথমে, আমি এটাকে অ্যাক্টিভেট শুরুতে করে নিলাম। তারপরে আমার কোডটাকে আমি রান করব। রান করার জন্য আমি লিখলাম পাইথন, তারপরে আমি লিখলাম স্টোরেজ, আমার ফাইলের নাম লেখার পর এখানে দেখো আমার অবজেক্ট সাইজ দেখাচ্ছে হচ্ছে 520, এবং আমার যে স্লট আছে সেই স্লটটা কিন্তু বর্তমানে অফ করা আছে। বাট এই একই স্লটকে আমি যদি এখন অন করে দেই, অন করে দেওয়ার পরে আমি আবার যদি আমার কোডটাকে রান করি তাহলে দেখো আমার সাইড হচ্ছে মাত্র 128 বাইট, কোথায় 520 বাইট আর কোথায় 128 বাইট। তো যখন তোমার মিলিয়ন অবজেক্টকে স্টোর করার দরকার পড়বে এবং যদি অবজেক্টকে তোমার কখনো চেঞ্জ করার প্রয়োজন না পড়ে তাহলে আমি তোমাকে রেকমেন্ড করব তোমার অবশ্যই স্লট এই ফিল্ডটা ইউজ করা উচিত। আর যদি দেখো যে তোমার হয়তোবা অবজেক্ট খুবই কম, হয়তোবা 15-16টা বা 20টা 50টা 100টা এরকম লাগবে, তাহলে তোমার স্লটের মধ্যে যাওয়ার দরকার নাই। বা তোমার অবজেক্ট যদি ভবিষ্যতে চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখনও কিন্তু তোমার স্লটের মধ্যে যাওয়ার দরকার নাই। তো আশা করি এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা থেকে তুমি বুঝতে পারলে যে কিভাবে আমরা সঠিক ডাটা স্ট্রাকচার চুজ করার মাধ্যমে আমরা পাইথনের মেমোরিটাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারি, যেটা আমাদের ব্যাকএন্ডে প্রচুর পরিমাণে সার্ভার খরচ বাঁচাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ভিডিওতে আমরা
এই যে ডাটা স্ট্রাকচারগুলো আজকে আমরা দেখলাম তার মধ্যে লিস্টের আরও ডিপ ডাইভে যাব আমরা নেক্সট ভিডিওতে। লিস্টকে নিজেরাই আমরা একটা লিস্ট তৈরি করব সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে, যাতে বুঝতে পারি যে লিস্ট আসলে পাইথনে কিভাবে তৈরি হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে করে নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।